গতকালই আপনারা জানেন বর্ধমানের রেনেসা টাউনশিপ থেকে বেঙ্গল এসটিএফ এর হাতে পাকড়াও পাক জঙ্গি হামিম মণ্ডল। রেনেসা টাউনশিপের আবাসনে বেঙ্গল এসটিএফ এর অভিযানেই তাকে পাকড়াও করা হয়। ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর প্রত্যক্ষ যোগাযোগ রয়েছে দাবি এসটিএফ এর। ধৃত জঙ্গির থেকে মিলেছে মুখ্যমন্ত্রীর গতিবিধি সংক্রান্ত তথ্য। ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট, নির্দেশ ছিল মুখ্যমন্ত্রীর লোকেশন ফলো করার, এমনটাই বেঙ্গল এসটিএফ সূত্রে দাবি। জঙ্গি হামিম মণ্ডলের 14 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। গতকাল সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং তিনি জানিয়েছেন বর্ধমান থেকে কাশ্মীরের যে জঙ্গি গ্রেফতারের বিষয়ে অত্যন্ত সংবেদনশীল। এ নিয়ে আজকে কিন্তু সাংবাদিক বৈঠক করা হবে। এ নিয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হন। ইনিশিয়ালি এটা নিয়ে আমার অন্তত কিছু বলা উচিত নয়। এটা এসটিএফ ডিটেলসে বলবে। আজকে পিসি নেবে বর্ধমানে, তারপরে তাদের কাছে এলে তারা আরও ইলেকট্রনিক ডিভাইসগুলোকে অ্যাসেসমেন্ট করতে হবে। এটা তো ন্যাশনাল সিকিউরিটি, আমার একার কথা নয়। বর্ধমানের রেনেসা টাউনশিপ থেকে গতকাল বেঙ্গল এসটিএফ এর হাতে গ্রেফতার পাক জঙ্গি হামিম মণ্ডল। 24 বছর বয়সী এই হামিম মণ্ডল সে দীর্ঘদিন ধরে বর্ধমানের এই টাউনশিপে থাকতো। একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। পাকিস্তানের আইএসআই এবং শাহজাদ গোষ্ঠীর সঙ্গে সরাসরি তথ্য আদান প্রদানের অভিযোগ এই হামিম মণ্ডলের বিরুদ্ধে। আর ইতিমধ্যেই তাকে নিয়ে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চর্চা। নতুন যে সরকার, সেই সরকার তো রাষ্ট্রবাদী সরকার। তারা তো পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ কিংবা বাঙালিস্তান কিসব বেরিয়েছিল, আরও কিসব বানানোর চক্রান্তের সঙ্গে তো যুক্ত হতে পারে না। সেই জন্য এই সরকারের যিনি মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী, তাকে টার্গেট করা হয়েছে। এই ধরনের জঙ্গি সংগঠনগুলো সাধারণ মানুষকেও খুন করে দেয়, যেখানে সেখানে বোমা বিস্ফোরণ আমরা তো দেখেছি ভারতবর্ষের বিভিন্ন জায়গায়। সেনা জওয়ানদের মেরে দিয়ে গেল পুলওয়ামায়। ফলে নিশ্চিতভাবে মুখ্যমন্ত্রীকে নিরাপদ রাখা উচিত, পাশাপাশি এমনভাবে জঙ্গি দমন করা উচিত যাতে সেনাদের প্রাণও না যায়, সাধারণ মানুষের প্রাণও না যায়। ভয়ঙ্কর ব্যাপার যে ক্রস বর্ডার টেরোরিজম, বর্ডারের ওপার থেকে যদি লোক এসে এখানে অপারেট করে, এবং যা শোনা যাচ্ছে যে রাজ্যের মুখ্যমন্ত্রী তার গোটা মুভমেন্টের ডিটেল সেটা তার কাছে রয়েছে। ব্যাপারটা অসম্ভব সিরিয়াস। রাজ্যের নির্বাচিত মুখ্যমন্ত্রী টার্গেট, এটা একটা ভয়ঙ্কর ঘটনা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারী গতকাল তিনি বলছেন যে ভারত সরকারের সিক্রেট সার্ভিস তাদেরকে আগেই অ্যালার্ট করেছিল, তারা জানতেন। আমরা 3 মাস আগে থেকে জানতাম ভারত সরকারের সিক্রেট সার্ভিস আমাদের অ্যালার্ট করেছিল মোদিজি এবং শুভেন্দু আক্রমণ হতে পারে, এবং বাংলাদেশ থেকে বিরাট জঙ্গি গোষ্ঠী আপনার বাংলাদেশ হয়ে অথবা পাকিস্তান হয়ে ভারতে ঢুকেছে, এবং তারা নিশ্চয়ই মোদিজি এবং শুভেন্দুকে টার্গেট করেছে। আর এই বিষয়ে অবসরপ্রাপ্ত সেনাকর্তা ব্রিগেডিয়ার দেবাশিস দাস কি বলেছেন দেখুন। আমাদের মুখ্যমন্ত্রীর আপনারা দেখাচ্ছেন যে তার ডাটা কালেকশন হচ্ছিল, এটা একটা মারাত্মক ইঙ্গিত করছে। কারণ এই মুহূর্তে আমাদের সঙ্গে বাংলাদেশের একটা সম্পর্কের ব্যাপারে দোটানা চলছে, বিকজ আমরা নানান রকম ভাবে চেষ্টা করছি যত অবৈধ অনুপ্রবেশকারী আছে সেগুলো বন্ধ হোক অনুপ্রবেশ, এবং যারা ঢুকে বসে আছে তাদেরকে তাড়ানো হোক, এবং তাতে উনি একটা মুখ্য ভূমিকা নিয়েছেন। পুর নগরোন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী উমেশ রায় হুমকি এসেছিল তার কাছে। মুখ্যমন্ত্রী যেমনটা জানিয়েছেন, উমেশ রায়ও বলছেন যে মন্ত্রী হওয়ার পরে পাকিস্তানের এজেন্সি পরিচয় দিয়ে তার কাছে ফোন এসেছিল, মোটা টাকা চাওয়া হয়েছিল। তিনি জানানোর পর কিন্তু এসটিএফ তদন্ত শুরু করে। দু মুখ্যমন্ত্রী কেনা তারা এর আগে দাবি করেছিল যে তারাই মুখ্যমন্ত্রী আত্মসাহেবকে ওরাই মার্ডার করেছে, এরকম দাবি করেছিল। আমার কাছেও কয়েকটি থ্রেট এসছে। আমি একটাই কথা বলতে চাই যে এটা ওই পশ্চিম বাংলা নেই যেখানে জঙ্গিদের আড্ডা হতো। এটা নতুন পশ্চিম বাংলা, যার নেতার নাম হচ্ছে শুভেন্দু অধিকারী। এখন কোনো জঙ্গি, কোনো আতঙ্কবাদী, কোনো अलगाववादीর জন্য পশ্চিম বাংলার মাটিতে কোনো জায়গা নেই। এই ধরনের যত সন্ত্রাসবাদী গতিবিধি এখানে হবে, আমরা তাদেরকে ঠিক সময়ের মধ্যে তাদেরকে চিহ্নিত করব, ধরবো, আর তাদের বিরুদ্ধে যা করণীয় সেটা হবে।
আমাকে পাকিস্তানি একটা এজেন্সি থেকে অনেকবার আমাকে থ্রেট করেছে, আমার ছেলেকে কিডন্যাপ করার থ্রেট করেছিল। আমি কোনোদিন সংবাদ মাধ্যমকে এই বিষয়ে বলিনি, পুলিশকে জানিয়েছিলাম, পুলিশ ব্যবস্থা করছিল। আমার মনে হচ্ছে তারই পরিণাম এটা। এটা বিগত 1 মাস ধরে এটা চলছিল। আমি যেদিন মন্ত্রী শপথ নিয়েছি তার 10 দিন আগে থেকেই আমার কাছে অনেকগুলো ইন্টারন্যাশনাল কল আসতো। প্রশ্ন উঠছে, কে এই হামিম মণ্ডল, কিভাবেই বা তাকে গ্রেফতার করা হলো? এসটিএফ এর দাবি, দুবাইয়ে পাক গুপ্তচর সংস্থা আইএসআই এর এক সদস্যকে মেসেজ করেছিল এই হামিম মণ্ডল। জানতে চেয়েছিল মুখ্যমন্ত্রীর মুভমেন্ট ফলো করবে কিনা। এই মেসেজের সূত্র ধরেই তার হদিশ মেলে দাবি এসটিএফ এর। পাকিস্তানি জঙ্গি শাহজাদ ভাটের সঙ্গে যোগ রয়েছে বর্ধমান থেকে ধৃতের। শাহজাদ ভাট বিভিন্ন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল কাজে লাগিয়ে পাকিস্তান থেকে অপারেট করে। ইতিমধ্যেই দিল্লি, উত্তরপ্রদেশ সহ একাধিক রাজ্যে এদের গতিবিধি নজরে এসেছে। একটা চক্র কাজ করছে বেশ কিছুদিন ধরে ভারতবর্ষে। গত 6 মাস তাদের মানে পদচিহ্ন ভারতবর্ষের অনেকগুলো রাজ্যে দেখা গেছে। এই চক্রটি শাহজাদ ভাট বলে যিনি আছেন তার মানে লিডারশিপে চলে। এই চক্র পশ্চিমবঙ্গে তো এখন একটা রাজনৈতিক হাওয়া বদল হয়েছে এবং পুলিশেরও একটা সজাগ স্থিতি হয়েছে। এবং এই রকম ঘটনা কিন্তু এর আগে হয়েছিল আমাদের পশ্চিমবঙ্গে, কলকাতা শহরেও হয়েছিল এবং বর্ধমানে হয়েছিল ব্লাস্টের ঘটনা খাগড়াঘরে, এবং এরকম ছোটখাটো ইন্ডিভিজুয়াল বিচ্ছিন্ন ঘটনা হিসাবে দেখা হয়েছিল, কিন্তু এগুলো সব এখন কানেক্টেড মনে হচ্ছে। বর্ধমান থেকে গ্রেফতার হলো কুখ্যাত জঙ্গি হামিম মণ্ডল। আর এই গ্রেফতারি নিয়ে কি বললেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ দেখাবো, এবং তারপরে কি বলছেন তৃণমূল কালীঘাট তৃণমূলের বিধায়ক কুণাল ঘোষ। দেখুন, ভারতবর্ষে প্রায় 50 বছর ধরে টেরোরিজমের বিরুদ্ধে লড়াই করছি আমরা, এবং ক্ষতবিক্ষত হয়েছে। এর আগে সরকারগুলো সমঝোতা করে নিয়েছিল টেরোরিজমের সঙ্গে, যে পাকিস্তান স্পন্সর টেরোরিজম, সে পাকিস্তানের সঙ্গে চিঠি চাপাটি চলতো, প্রেমপত্র যেত, কোনো অ্যাকশন হয়নি। আমাদের সরকার আসার পরে টেরোরিজমের যেখানে গড় আঁতুর ঘরে আমরা গিয়ে সার্জিক্যাল স্ট্রাইক করেছি, এবং সারা ভারতবর্ষে বহু নেতা, মাননীয় প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, গৃহমন্ত্রী, আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী এবং একাধিক নেতার নামে বহুবার থ্রেট এসছে, চিঠি এসছে, ধমকি এসছে। আই পর্যন্ত কিছু করতে পারেনি ওরা, কিন্তু ওরা ভুলে গেছে যে এখন নরেন্দ্র মোদী সরকার চলছে, বিজেপি সরকার চলছে এখানে। তো সেই জন্য যেখান থেকে এরকম হবে সে তার মূল শুদ্ধ উপরে ফেলবো আমরা। আজ সারা দেশের সরকার এবং ভারত সারা দুনিয়ায় মানে যে টেরোরিজমের বিরুদ্ধে নেতৃত্ব দিচ্ছে নির্মূল করার জন্য। কাশ্মীর একেবারে আমাদের পশ্চিম দিকে আর পশ্চিমবঙ্গ একেবারে পূর্ব দিকে, তাহলে এইসব কানেকশনওয়ালা লোকজন মাঝখানের এতগুলো রাজ্য পেরিয়ে এসে পশ্চিমবঙ্গে থাকছে, তখন কেন ধরা হচ্ছে না? ভারতবর্ষের গোয়েন্দা নেটওয়ার্ক, নিরাপত্তা ব্যবস্থা, অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা আরও সক্রিয় নিশ্চিতভাবে হওয়া উচিত ছিল। এবার এখন যেগুলো শোনা যাচ্ছে যে কাউকে নির্দিষ্ট প্ল্যান ইত্যাদি, এগুলো নিশ্চিতভাবে উদ্বেগজনক, কিন্তু এ নিয়ে কোনো রাজনৈতিক মন্তব্য করব না। অত্যন্ত স্পর্শকাতর বিষয়, এটা রাজনীতি করার বিষয় নয়। কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র দফতরের রাষ্ট্রমন্ত্রী সংসদে একটি প্রশ্নের উত্তরে জানিয়েছেন, দেশের অন্তত 14টি রাজ্যর ক্ষেত্রে এই ধরনের সংগঠনের লোকজনের গতিবিধি পাওয়া গেছে। একটা দূরের রাজ্য থেকে বাংলা অবধি আসছে, দেশের মধ্যে মুভ করে বেড়াচ্ছে এই ধরনের নেটওয়ার্কের লোকজন। এগুলো নিশ্চিতভাবে একেবারে কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয়ভাবে কিভাবে থামানো যায় তা তারা নিশ্চয়ই আরও সতর্কতার সঙ্গে দেখবেন। ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ সহ একাধিক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে পাকিস্তানে যোগাযোগ। দায়িত্ব ছিল জঙ্গি মডিউলের রিক্রুটমেন্টের। গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিদের গতিবিধি থেকে তাদের সম্পর্কে তথ্য সংগ্রহ, বিভিন্ন জায়গায় রেকি করা, এরকমই দায়িত্ব ছিল ধৃত জঙ্গির ওপরে। কিন্তু কোথায় সেই তথ্য পাঠানো হয়েছে, সেই প্রশ্নের উত্তরই খুঁজছেন তদন্তকারী আধিকারিকরা। কেতা দুরস্ত চেহারা, শরীর ফিট রাখতে নিয়মিত জিম, পরনে থাকতো টি শার্ট, ট্রাউজার্স, পায়ে দামি জুতো, হাতে দামি ঘড়ি। এক ঝলক দেখে বোঝার জো নেই এই ব্যক্তি জঙ্গি। কখনো পরিচয় দিত আইটি কর্মী হিসেবে, কখনো অধ্যাপক হিসেবে, কিন্তু এসটিএফ গ্রেপ্তার করার পর জানা গেল এই হামিম মণ্ডল আসলে কুখ্যাত জঙ্গি। তারপর থেকে ধৃত জঙ্গির সম্পর্কে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। এসটিএফ সূত্রে খবর, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, এক্স হ্যান্ডেলের পাশাপাশি একাধিক সিক্রেট অ্যাপে পাকিস্তানে যোগাযোগ করত এই জঙ্গি। যোগ ছিল পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই এর সঙ্গে। পাকিস্তানি জঙ্গি শাহজাদ ভাটের ঘনিষ্ঠ ধৃত এই হামিম মণ্ডল। হতে পারে কাঠমান্ডু, ভায়া কাঠমান্ডু,
হতে পারে ভায়া বাংলাদেশ, হতে পারে ভায়া দুবাই অ্যান্ড অল দোজ থিংস, ও কিন্তু এখান থেকে করবে না। সোশ্যাল মিডিয়াটা কিভাবে ব্যবহার করে বা কমিউনিকেট কিভাবে করে? প্রত্যেকের কোড আছে, তোমার রয়েছে, সেইভাবে তারা করে। আর সেকেন্ডলি যেটা, এই যে বর্ধমানের এখানে তো কমিউনিকেট করার দরকার নেই যদি তার বাড়ির পাশের লোকেরাও হয়ে থাকে। এখানে আমাদের দেখতে হবে যে খালি আজকে মণ্ডল এসছে বলে আমরা খুব করছি তা নয়, আমরা মণ্ডল সঙ্গে আর কারা আছে সেইটার পেছনে আমরা লেগে থাকা দরকার। এসটিএফ সূত্রে খবর, জঙ্গি মডিউলে রিক্রুট করা এ রাজ্যের গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্বদের গতিবিধি ও তাদের সম্পর্কে তথ্য সংগ্রহ, একাধিক এলাকায় রেকি করার মতো কাজ করত এই হামিম। টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ গ্রুপের ব্যবহার করে এরা নানান রকম ভাবে রেকি করাচ্ছে এবং ছোট ছোট টার্গেট করাচ্ছে এবং বড় টার্গেটের দিকে ট্রেনিং করিয়ে নিয়ে যাচ্ছে। সমস্তটা ঘটছে ইন্টারনেটের মাধ্যমে এবং এটা এই টেররিস্টরা ভারতবর্ষের পপুলেশনকে ব্যবহার করছে, ভারতবর্ষের বেকার মানুষকে, ভারতবর্ষের ইউথকে, ভারতবর্ষের শিশুদের যারা সোশ্যাল মিডিয়াতে থাকে তাদের ব্যবহার করছে। থেকে 10টা রাজ্যে এখন অব্দি এদের পদচিহ্ন দেখা যাচ্ছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন রাজ্যের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীও জঙ্গির টার্গেটে ছিল। আওয়ার এমওএস উমেশ রাই অলসো এই স্ক্যানারের মধ্যে ছিল। আমার কাছেও কয়েকটি থ্রেট এসছে। আমাকে পাকিস্তানি একটা এজেন্সি থেকে অনেকবার আমাকে থ্রেট করেছে, আমার ছেলেকে কিডন্যাপ করার থ্রেট করেছিল। আগে হাওড়ার পিলখানায় পরিবার নিয়ে থাকতো হামিম মণ্ডল। আমরা ওই রেনেসা টাউনশিপের মধ্যে রয়েছি এবং রোহিণী বলে যে বিল্ডিং, আমি প্রবীরকে একবার বলবো দেখানোর জন্য, আমার ঠিক উল্টো দিকে এই রোহিণী বিল্ডিং, এই বিল্ডিং এর 3 তলায় এই হামিম মণ্ডল সে থাকতো। মাস 2-2.5 এখানে তার পরিবারের সদস্যদের সঙ্গে সে এখানে এসেছে। এর আগে পিলখানা হাওড়ায় সে থাকতো, সেখানে উচ্ছেদের পর গোটা পরিবার এখানে থাকতে শুরু করে। এই যে হামিম মণ্ডল, এ কিন্তু একা নয়, একটা মডিউল। মে, জুন, জুলাই এই 3 মাস কিন্তু হি ওয়াজ ভেরি অ্যাক্টিভ ইন বার্ডওয়ান এরিয়াস। ওরা একটা ওয়ে আউট করছে যে কীভাবে একটা রিটালিয়েট কীভাবে করা যায়। ধৃত হামিম মণ্ডলের আদি বাড়ি পূর্ব বর্ধমানের মন্তেশ্বরে, সেখানকার ভোটারও সে। ও যদি ওরকমই হয়, যদি সেরকম যুক্তি প্রমাণ পেয়েই থাকে সরকার, গুলি করে মেরে দেন, আমরা কেউ দেখতে যাবো না। ওই পিলখানা বেল থেকেই ছেলেটা খারাপ হয়ে গেছে। আমরা বারবার বলি যে এখানে উঠতে চলে আসতে। ধৃত হামিম মণ্ডল সম্পর্কে যেসব তথ্য এখনো পর্যন্ত উঠে আসছে তা পুলিশ ও গোয়েন্দাদের কপালে চিন্তার ভাঁজ ফেলতে যথেষ্ট। ধৃত জঙ্গির রেডারে আর কে কে ছিলেন, কাদের ব্যাপারে তথ্য সংগ্রহ করছিল ধৃত জঙ্গি হামিম মণ্ডল, কোন কোন জায়গায় সে রেকি করেছে, সেসব তথ্য কাদের পাঠানো হয়েছে, বড় কোনো নাশকতার ছক কষা চলছিল। ধৃত জঙ্গি হামিম মণ্ডলকে জেরা করে এখন সেই তথ্যই পেতে চাইছেন তদন্তকারীরা। ময়ূক ঠাকুর চক্রবর্তী, ঐশী মুখোপাধ্যায় ও ঝিলম করঞ্জায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।